গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ তারা স্বাধীন করতে চেয়েছিল। তারা ডিক্লেয়ার দিয়েছে তারা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে। হাসনাত আব্দুল লম্বা কথা বলেছে, পরে কিন্তু ট্যাঙ্কের ভিতরে চলে পালিয়ে আসতে হয়েছে। 36 দিনের রাজনীতিবিদ বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন, তারা বুঝতেই একেবারে পারে নাই যে যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত শেখ মুজিব 100 গুণ বেশি শক্তিশালী। তাই এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি, ডক্টর ইউনূস সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘণ্টাধ্বনিও বাজা শুরু হয়ে গেছে গোপাল। আপনি একজন সিভিল লোককে আপনি কোনো আইনে সাজোয়া যান বা ট্যাঙ্কের ভেতরে আপনি নিতে পারেন না। যে 15 দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে, পুলিশ গিয়ে রেকি করেছে, কোন নেতা আওয়ামী লীগের নয়, সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জাতীয় পার্টি, বহু মানুষ এখানে নেমে এসেছে। আমরা জানি, আমরা ব্যক্তিগতভাবে আমরা কালকে থেকে যোগাযোগ করে শুনেছি যে সর্বস্তরের জনতা সেখানে নেমেছে। যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না, আমি স্যার আছে তাই ওই শব্দগুলো উচ্চারণ করলাম না, শুধু স্বাভাবিক ভাষা বললাম, কারো পাছার চামড়া থাকবে না। সেই প্রতারণার আন্দোলনটাকে আমি আসলে ওইভাবে দেখি না। আমি সচেতন ভাবে বলি, কোটা আন্দোলন আর কোটা আন্দোলন, কথিত বৈষম্য বিরোধী আন্দোলন, বেসিক্যালি তারা 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেটা করেছিলেন সরকার বিরোধী, ওইটাই তাদের মূল ছিল, এজেন্ডা ছিল। বাকি দুটাকে আমি কথিতই বলি, যেহেতু দুটা এখনো বিদ্যমান এবং জুড়ে সুরে বিদ্যমান। তো এই যে তরুণ তুর্কিদের মৃত্যু ঘটলো ওনার বাসায়, আপনি কি দেখেন? চুরমার হয়ে গেল, অহমিকা, দম্ভ। এই যে ধন্যবাদ আপনাকে। বড় গাড়ি থেকে নেওয়ার পরে একদম গর্তের ভিতরে ঢুকে গেলেন এনসিপির নেতারা, সেনা সাজ্জানের গর্তের ভিতরে। ধন্যবাদ আপনাকে। আসলে ছাত্র প্রফেসর মানুষ, খুব পোলাইটলি তিনি বলেছেন। আমাদের জামালপুরের ভাষায় এটা বলে যে নেরিকুত্তে, মানে গেলাম বাঘের মতো, ফিরে আসলাম নেরিকুত্তার মতো, পাছার নিচে লেঙ্গুর দিয়ে। বিষয়টা এরকম হয়ে গেছে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি। এরা বাঘের মতো গেছে, নেরিকুত্তার মতো। স্যার আসলে এইভাবে না বলে, স্যার যেহেতু একজন অধ্যাপক, সম্মানিত ব্যক্তি, তার লেখা সারা পৃথিবী পড়ে, জানে, তাই হয়তো স্যার ওই ভাষায় বলছেন যে তরুণ তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আমি এই বাক্যটার সাথে 100 ভাগ একমত। এই গোপালগঞ্জে যা ঘটেছে, এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি, ডক্টর ইউনূস সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘণ্টাধ্বনিও বাজা শুরু হয়ে গেছে গোপালগঞ্জ থেকে। যদিও আমি মনে করি যেদিন 32 নাম্বার ভেঙেছে, সেই দিন থেকেই এই ডক্টর ইউনূসের যে সরকার এবং তার ব্যক্তির, তার মর্যাদার পতন ঘটবে। সেই দিন থেকে আমরা যে তৎপর দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীকে, আমরা যে তৎপরতা দেখলাম বাংলাদেশের পুলিশ বাহিনীকে, যখন তাদের থানা আক্রমণ করেছিল, যখন সেনা প্রধানকে কুত্তার বাচ্চা বলে, যখন সেনা প্রধানকে বলে ক্যান্টনমেন্টে গিয়ে, ওই যে কি ব্যারিস্টার একজন কি যা আছে নাম, ফওয়াদ নাকি কি যেন নাম, আমি এই নাম নেই না জামাত, থেকে। হ্যাঁ জামাতের, না তিনি বলছেন তো প্রকাশ্য, এটা আমরা বেআইনি বলতেছি না, প্রকাশ্য তিনি এটা বলেছেন। যে সেনাবাহিনী প্রকাশ্য ঘুরিয়ে, বলেছে তাই ক্যান্টনমেন্ট প্রকাশ্য বললাম, ঘুরিয়ে প্রকাশ্য দিবেন। তিনি বলেছেন, আমি জানি যে বাংলাদেশের সবচাইতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে রেলের পুলিশ। কোন রেলের পুলিশের বিরুদ্ধে এই কথা বললে বাংলাদেশে এতক্ষণ তার চামড়া থাকতো না। সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কথা বলে তাকে কিছু বলে নাই, বরং আমরা এখানে 32 নাম্বার ঠেকাই নাই। আমরা কি দেখলাম, আমি আবারও তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি ক্যান্টনমেন্টে বহুবার থেকেছি জীবন বাঁচানোর জন্য। ওটাও কিন্তু বলে নিয়েই বলতেছি, কারণ সমালোচনার কাজ আমার করতে হবে দেশের পক্ষে, শুধু ব্যক্তি স্বার্থ দেখলে হবে না। এইখানে তারা যে কাজটা করলো, আমি আবারও রিপিট করতেছি, তারা নিজেরাই নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ফেলেছে। আপনি একজন সিভিল লোককে আপনি কোনো আইনে সাজোয়া যান বা ট্যাঙ্কের ভেতরে আপনি নিতে পারেন না। আপনি কেন তাকে, একটা নিরীহ মানুষ যার হাতে ছিল নিরস্ত্র, যাকে দেখেই বোঝা যায় গোপালগঞ্জের সাধারণ চৈরা মানুষ, তারা চৈরা বুঝেন তো আমাদের চরের লোক, তারা হয়তো গিয়েছিল সেখানে আওয়ামী লীগ হিসেবে না, তারা সেখানে গিয়েছিল, আমরা যারা গ্রামে থাকি তারা জানি আঞ্চলিকতা আছে, স্যারও জানেন, সম্পাদক সাহেব জানেন, আঞ্চলিকতার টানে যায়। মনে করেন একই লোক বিএনপি করে, একই লোক আওয়ামী লীগ করে, যখন উত্তর পাড়া দক্ষিণ পাড়া লাগে তখন কিন্তু আর আওয়ামী লীগ বিএনপি থাকে না, তখন কিন্তু আর জাতীয় পার্টি জামাত থাকে না, তখন উত্তর পাড়ার লোক উত্তর পাড়া চলে যায়, দক্ষিণ পাড়ার লোক দক্ষিণ পাড়া চলে যায়। গোপালগঞ্জের লোক এক হয়ে গিয়েছিল, আমরা জানি। গোপালগঞ্জের স্যার যেটা বললেন, ওই সম্পাদক সাহেব যেটা বললেন, যে 15 দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে,
পুলিশ গিয়ে কি করেছে? কোনো নেতা আওয়ামী লীগের নয়, সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জাতীয় পার্টি, বহু মানুষ এখানে নেমে এসেছে, আমরা জানি। আমরা ব্যক্তিগতভাবে আমরা কালকে থেকে যোগাযোগ করে শুনেছি যে সর্বস্তরের জনতা সেখানে নেমেছে। সেনাবাহিনী কি এমনি হাত জোর করে মাপ চেয়েছে যে তোমরাও বাঁচো আমরা বাঁচি? সেনাবাহিনী কখন হাত জোর করে? তারা কখন এই কাজটা করে? সেখানে তো তারা, সেনাবাহিনীকে হাত জোর করার তারা সংগঠন এটা করতো? আর সেখানে গেছে সেখানে ক্ষমা চাওয়ার জন্য? তাদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটে নাই, এই যে আমি বারবার বলে আসছি যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না, আমি স্যার আছে তাই ওই শব্দগুলো উচ্চারণ করলাম না, শুধু স্বাভাবিক ভাষা বললাম, কারো পাছার চামড়া থাকবে না, জনগণ রাখবে না, ডক্টর ইউনূস সাহেবও থাকতে পারবেন না, তাকে আমেরিকায় পালিয়ে যেতে হবে এবং তিনি কোনোদিনই ফিরতে পারবেন না। আওয়ামী লীগের পলাতক লোকেরা ফিরবে। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি পালায় তিনি আবার ফিরবেন। ডক্টর কলিমুল্লাহ স্যারের বিরুদ্ধে 100 মামলা হইলেও দুদক কেন, সরাসরি মৃত্যুদণ্ড দিলেও কলিমুল্লাহ স্যারকে ফিরে আসতে হবে, এই দেশে তিনি আসবেন। এই যে যারা 17টা দেশের নাগরিক, 17 জন, এক একজন দুই তিন দেশের নাগরিক, তারা কিন্তু এই দেশে ফিরবেন না। এই যে নাবালক, আপনি যাকে শিশু বলছেন, আপনি 25 বছরে বলতে রাখেন, আমি তাদের শিশু এই কারণে বলি, তার রাজনৈতিক শিশু। 36 দিনের রাজনীতিতে একটা মানুষ রাজনীতিবিদ হয় না। 36 বছর রাজনীতি মাঠে থেকে করার পরও, মানে রাজনৈতিক বয়স 36 বছর, তারপরও নিজেকে রাজনীতিবিদ লিখতে ভয় পাই। কারণ জানি রাজনীতি কি জিনিস। ভোটের ইলেকশনে গেলে আমার জাতীয় ভাতিজারা, আমার বাড়ির যে কাজের মেয়ে আছে তার সাথে জামানত হারাবে, আমি চ্যালেঞ্জ করতে পারি। এই যে ছেলেটা, আমরা যা কি ওর নাম, হাসানাত আব্দুল্লাহ, তাকে বলেন জামালপুরে আমার কাজের ছেলের সাথে, কাজের মেয়ের সাথে নির্বাচন করে সে যদি মেম্বার হয়ে আসতে পারে, আমি জুতার মালা আমি নিয়ে ঘুরবো। নির্বাচন এত সহজ নয়। সেখানে আঞ্চলিকতা আছে, সেখানে ব্যক্তি সম্পর্ক আছে, সেখানে আত্মীয়র সম্পর্ক আছে, দেশের সম্পর্ক আছে, বিদেশের সম্পর্ক আছে, ধর্মীয় সম্পর্ক আছে। তার জন্য গোপালগঞ্জে গিয়ে, গোপালগঞ্জ তারা স্বাধীন করতে চেয়েছিল, তারা ডিক্লেয়ার দিয়েছে তারা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে। আচ্ছা, একটা দল কিভাবে এই কথা বলে যে আমরা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি? এটা তো, শব্দটাই তো ফৌজদারি অপরাধ। আমাদের সম্পাদক সাহেব আছেন, স্যার আছেন, এটা তো অপরাধ, এটা তো ফৌজদারি অপরাধ। আপনি আবার দেখলাম কেউ কেউ বলতেছে সেই সেনাবাহিনীর পক্ষে কথা বলতেছে। সেনাবাহিনী এত তৎপর দেখলাম, আমরা তো 5 আগস্টে তৎপর দেখি নাই, বরং আমরা কি দেখেছি? সবচেয়ে আমাদের জাতির দুর্ভাগ্য, বাংলাদেশের সেনাবাহিনী হিজবুত তাহরির করা অভিযোগ, যেটা সম্পাদক সাহেব বলেছেন যে এই দেশের জঙ্গিদের হাতে এখন ক্ষমতা, তাদের কাঁধে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী, আমরা সেই দৃশ্য দেখেছি, তারা নাচতেছে, এবং সেই দৃশ্য এখন আমরা দেখতে পাই টিভিতে ইউটিউবে আমরা দেখতেছি। এর চাইতে তো আর একেবারে দুঃখের কিছু থাকতে পারে না। এর চাইতে দুঃখের কি থাকতে পারে? একটা দেশ চলবে রাজনীতিকদের হাতে। আমাদের দেশে বারবার আমি যেটা বলেছি, আমাদের রাজনীতিক ভুল করুক শুদ্ধ করুক, তারা আমাদের রাজনীতিবিদ। তা না করে আপনি এনজিওর দোকানদারদের ক্ষমতায় দিয়ে দিচ্ছেন, এটা তো হয় না। এটা তো হয় না, এটা তো আমরা মেনে নিতে পারবো না। 21 জন লোক মরুক আর 2 জন লোক মরুক আর 1 জন লোক মরুক, এই দায় নিতে হবে। আবার দেখতেছি ইদানিং যে, মানে আমরা এই আপনার সাথে কথা বলার সময় 2-3টে নিউজ আমার নিউজ ফিডে চলে আসলো, সেখানে এনসিপির নেতারা বলতেছে যদি এগুলোর বিচার না করা হয় গোপালগঞ্জ তারা দখল করবে, এইটা করবে সেইটা করবে। ওই যে ভিপি নূরকেও দেখলাম অনেক কথা বলতেছে, শক্ত লম্বা লম্বা কথা। ওই হাসানাত আব্দুল্লাহ লম্বা লম্বা কথা বলেছে, পরে কিন্তু ট্যাঙ্কের ভিতরে চলে পালিয়ে আসতে হয়েছে। এদেরও কিন্তু পরিণতি তাই হবে। ঢাকার রাজনীতি, ঢাকার সদরের রাজনীতি আর মফস্বলের রাজনীতি এক না। বহু এমপি মন্ত্রীরাই এলাকায় ঢুকতে পারে না ইলেকশন করেও। এটা যারা আমরা নির্বাচনের সাথে জড়িত, স্যারেরা বিশেষজ্ঞ এটা জানেন, আমরা যারা মাঠে আছি তারা জানি। নির্বাচনে এমন হয় যে যিনি নির্বাচিত হন, এমপি হন, মন্ত্রী হন, তিনি নির্দিষ্ট কিছু কিছু এলাকায়, নিজের এলাকায় যেতে ভয় পান। এটা ভিপি নূর জানে না, এটা হাসানাত আব্দুল্লাহরা জানে না। কারণ ভিপি নূরের রাজনীতির বয়স হইতেছে 8 বছর বা 6 বছর, এদের বয়স হচ্ছে 36 দিনের। 36 দিনের রাজনীতিবিদ বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন, তারা বুঝতেই একেবারে পারে নাই যে যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত শেখ মুজিব 100 গুণ বেশি শক্তিশালী। তাই তো তাদের ইউটিউবার লাগে, আমেরিকার ফ্রান্সের তাদের সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, ব্যাটালিয়ান লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে, পারলে এখন বিএসএফ হায়ার, পাকিস্তান থেকে পাক বাহিনী হায়ার করেও। যদি আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকতো, কি ফিরে আসতে পারতো কোনো ব্যক্তি? তো দূরের কথা, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসতে পারতো?
এই দায়ভার কার? স্যার বললেন যে যদি ডিসির কি দায়িত্ব ছিল, আগেই সেইখানে 144 ধারা একেবারে জারি করা। কিন্তু পরিষ্কার। ডিসি কেন করেন নাই? ডিসি এই জন্য করেন নাই, ওই যে নাবালক 3 জন যে আপনি যাকে শিশু বলতে চাইলেন না, সেই শিশু উপদেষ্টারা বসে থেকে ওই যে কমলাপুর স্টেশনে রেল লাইন যেভাবে কোন গাড়ি কোন দিক যাবে সে টাইপ করতেছে, এইদিকে এই গাড়ি যাবে, এইদিকে প্রাইভেট গাড়িটা যাবে, সরকারিটা বসে থাকবে। কারণ প্রাইভেট কিছু টাকা দিছে, সরকারি গাড়ি পরে যাবে, আগে প্রাইভেট ট্রেন যে আমাকে কমিশন দিচ্ছে সেটা আগে যাবে। ওই শিশু উপদেষ্টারা 3 জন বসে বসে আমাদের ডিসি সাহেবকে, যারা তার পিয়ন হওয়ার যোগ্য না, যারা তার চাপরাশি হওয়ার যোগ্য না, যারা গিয়েছিল চাকরি নিতে, তারা এখন ডিসি কে অর্ডার দেয়, সচিবকে অর্ডার দেয় যে এটা করেন। অনেক সময় আমি শুনেছি, আমার কাছে আমি একজন সচিবের স্যারের বয়সী, তার সাথে আমার কথা হয়েছে, তিনি অফিসই করেন না, কারণ তাকে তুমি করে বলেছে এই আসিফেরা, এই হাসানাত আব্দুল্লাহরা। আমি অবাক হয়ে গেছি, যেখানে সবচেয়ে বদরাগী লোক ছিলেন আওয়ামী লীগের, সেই আমাদের এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল, আশরাফুল সৈয়দ ইসলাম। আশরাফুল, তিনি তিনিও কাউকে তুমি করে বলতেন না, আপনি করে ধমক দিতেন। আপনি যারা কথা বলতেন না, আমি শুধু একজনকে ধমক দিতেন। জানতাম, জি, আমি একজনকে জানতাম খুব ধমক দিয়ে কথা বলতেন, তিনি হচ্ছেন কিন্তু আপনি করে বলতেন। ফরিদপুরের মোশাররফ জি, সাহেব, যিনি জি, পরবর্তী জি, মন্ত্রিত্ব জি, আনিতেন। তুই জি। তুকারি করতেন, তুমিও বলতেন।